নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। আজকের আমাদের বিষয় আর্টিকেল 226। ভারতবর্ষের 25টি হাইকোর্ট রয়েছে এবং সেই 25টি হাইকোর্ট কখন তারা কোন পরিপ্রেক্ষিতে সংবিধানের 226 এই ধারাটি ব্যবহার করে থাকে, কেন তারা ব্যবহার করে থাকে, আজকে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব লিগাল প্লাসে। অনুচ্ছেদ 226 ব্যবহার হয় অধিকার রক্ষার জন্য এবং সরকারি অপব্যবহার ঠেকাতেই রিট জারি হয়। আইনের বৈধতা যাচাই করতে মূলত 226 ব্যবহৃত হয়। ভারতবর্ষে বর্তমানে 25টি হাইকোর্ট রয়েছে, তার মধ্যে কিছু হাইকোর্ট একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই যৌথভাবে কাজ করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের সাথে চণ্ডীগড়ের জন্য মূলত ব্যবহৃত হয়। বম্বে হাইকোর্ট মহারাষ্ট্রের পাশাপাশি গোয়ারও অধীনে রয়েছে বম্বে হাইকোর্ট। কিন্তু ভারতবর্ষের এই হাইকোর্টগুলোতে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রতিটা রাজ্যের জন্য সাধারণত একটি করে হাইকোর্ট থাকে, তবে সব ক্ষেত্রে তা আলাদা নয়। কিছু হাইকোর্ট একাধিক অঞ্চলের বিচারক দায়িত্ব পালন করে থাকেন। সংবিধানের 226 অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 226 ভারতীয় সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যা উচ্চ আদালতগুলিকে বিশেষ ক্ষমতা দিয়ে থাকে এবং সেই ক্ষমতার দ্বারাই মূলত হাইকোর্টগুলো তারা সিদ্ধান্ত নিতে পারে। এই অনুচ্ছেদের মাধ্যমে উচ্চ আদালতগুলো রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে এই ধারা। আর্টিকেল 226 অনুচ্ছেদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রায় 1000 শব্দের কমপ্লিট করা সম্ভব না, কারণ ভারতীয় সংবিধানের 226 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি উচ্চ আদালত তার নিজস্ব বিচার ব্যবস্থার আওতাধীন অঞ্চলে অবস্থিত যে কোনো ব্যক্তি, সংস্থা অথবা কর্তৃপক্ষের বিরুদ্ধে রিট জারি করতে পারে। এই রিটগুলি শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং অন্যান্য আইনগত অধিকার রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে 226 অনুচ্ছেদ সংবিধানের 32 অনুচ্ছেদের তুলনায় অধিক বিস্তৃত, কারণ 32 অনুচ্ছেদ শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার জন্যই সীমাবদ্ধ। 226 অনুচ্ছেদে অনুযায়ী উচ্চ আদালত 5 প্রকারের রিট জারি করতে পারে। কি কি সেই রিট? না, হেভিয়াস কর্পাস, তার পাশাপাশি ম্যান্ডামাস অ্যাপিল, প্রহিবিশন, কো-ওয়ারেন্টেড এবং তার পাশাপাশি সার্টিওয়ারি। এই রিটগুলির মাধ্যমে আদালত বিভিন্ন ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করতে পারে। ফলে কলকাতা হাইকোর্ট শুধু নয়, ভারতবর্ষের সমস্ত হাইকোর্টগুলো এই 226কেই মূলত গুরুত্ব দেয়। হেভিয়াস কর্পাস রিটের মাধ্যমে আদালত নির্দেশ দেয় যে কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে আটক করে রাখা হয় তবে তাকে আদালতের সামনে হাজির করতে হবে। এই রিট ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্বিতীয়ত হচ্ছে ম্যান্ডামাস রিটের মাধ্যমে আদালত কোনো সরকারি কর্তাকে বা সংস্থাকে তাদের আইনগত কর্তব্য পালন করতে বাধ্য করতে পারে। যদি কোনো কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে এই রিট প্রযোজ্য হয়। তৃতীয়ত হচ্ছে প্রহিবিশন রিট। নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে এমন কোনো মামলা বা কার্যক্রম চালিয়ে যেতে নিষেধ করে যা তাদের এখতিয়ারের বাইরে। এটি বিচারিক ক্ষমতার অপব্যবহার রোধ করে। চতুর্থ হচ্ছে কো-ওয়ারেন্টেড অর্থাৎ রিটের মাধ্যমে আদালত নির্ধারণ করে যে কোনো ব্যক্তি বৈধভাবে কোনো সরকারি পদে অধিষ্ঠিত কিনা। যদি তিনি বেআইনিভাবে সেই পদে থাকেন তবে তাকে অপসারণ করা যেতে পারে। ভারতীয় সংবিধানের 226-এর আরও অনেকগুলো
দিক রয়েছে। স্ট্যাটিউয়ারি রিটের মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতের কোনো আদেশ বা রায় বাতিল করতে পারে যদি তা বেআইনি বা এখতিয়ারের বাইরে হয়ে থাকে। কারণ অনুচ্ছেদ 226 একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধেই শুধু নয়, কিছু ক্ষেত্রে বেসরকারি সংস্থার বিরুদ্ধেও প্রয়োগ করতে পারে এবং সেটা বিশেষভাবে প্রযোজ্য হতে পারে যদি তারা জনস্বার্থে কোনো দায়িত্ব পালন করে। এই কারণে এটি একটি শক্তিশালী এবং নমনীয় আইনি হাতিয়ার। এছাড়াও 226 অনুচ্ছেদের অধীনে উচ্চ আদালতের ক্ষমতা আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যে অঞ্চলের উপরে সেই আদালতের বিচারক ক্ষমতা রয়েছে শুধুমাত্র সেই অঞ্চলের মধ্যেই ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে এই অনুচ্ছেদ প্রযোজ্য হয়ে থাকে। তবে যদি কোনো ঘটনার একটি অংশ সেই অঞ্চলের মধ্যে ঘটে এবং তার পাশাপাশি তাহলে উচ্চ আদালত সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। আর কি রয়েছে না, এই অনুচ্ছেদে আরও বলা হয়েছে এটি একটি বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ আদালত বাধ্য নয় প্রতিটি ক্ষেত্রে রিট জারি করতে। আদালত পরিস্থিতি এবং তার পাশাপাশি প্রমাণ এবং ন্যায় বিচারের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবং তবে 226 অনুচ্ছেদের অধীনে রিট দায়ের করার আগে সাধারণত আবেদনকারীকে অন্য কোনো বিকল্প প্রতিকার অর্থাৎ অল্টারনেটিভ রেমেডি গ্রহণ করতে বলা হয়। যদি কোনো আইনগত এবং বিকল্প ব্যবস্থা উপলব্ধ থাকে তবে আদালত অবশ্যই সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে মৌলিক অধিকারের ক্ষেত্রে লঙ্ঘনের ক্ষেত্রে এই নিয়ম শিথিল হতে পারে। 226 অনুচ্ছেদে বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবেই কাজ করে, কারণ এটি সাধারণ মানুষের জন্যই ন্যায় বিচারের দ্বার উন্মুক্ত করে দেয়। এটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি আইনের শাসন অর্থাৎ রুল অফ ল প্রতিষ্ঠা করতে সহায়তা করে। এবং মাঝে মধ্যেই আমরা যেটা শুনে থাকি যে ন্যাচারাল জাস্টিস, এই ন্যাচারাল জাস্টিস ক্ষেত্রেও 226-এর ভূমিকা অনস্বীকার্য। গণতন্ত্রে একটি অপরিহার্য উপাদান 226। এটি উচ্চ আদালতগুলিকে এমন একটি শক্তিশালী ক্ষমতা প্রদান করে যার মাধ্যমে তারা নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং শুধু তাই নয়, প্রশাসনিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। এই অনুচ্ছেদ শুধু আইনি কাঠামোর অংশ নয়, বরং এটি নাগরিক স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এবং আজকের যে লিগ্যাল প্লাসে সেখানে আমরা বারবার এই কথাটা তুলে ধরি যে ন্যায় বিচারের ক্ষেত্রে 226 কতটা অপরিহার্য। এবং এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রশ্নোত্তর বা পরীক্ষার উপযোগী আকারে সাজিয়ে দেওয়া যেতে পারে 226-এর সর্বোচ্চ ক্ষমতা। ভারতবর্ষে 25টি হাইকোর্ট রয়েছে এবং সেই হাইকোর্টের পাশাপাশি অনেকগুলো অঞ্চল রয়েছে, বিশেষ করে অনেক ছোট ছোট রাজ্য রয়েছে যেগুলো কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সেগুলোকে কিন্তু হাইকোর্টের জুরিডিকশনের মধ্যে নিয়ে আসা হয়। যে কথাটা আগেই বললাম, মহারাষ্ট্রের ক্ষেত্রে মহারাষ্ট্র হাইকোর্টের ক্ষেত্রে গোয়াকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এই রকম বহু হাইকোর্ট রয়েছে যে হাইকোর্টগুলোতে মূলত এই সমস্ত কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোকে সেখানে যুক্ত করে। ভারতবর্ষের এই 25টি হাইকোর্ট তারা বিভিন্ন সময় ইতিহাস যা বলে বিভিন্ন সময় তারা আর্টিকেল 226 যেটাকে ব্যবহার করে থাকে। আমরা এর আগে আপনাদের জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ক্ষমতা অর্থাৎ আর্টিকেল 142, ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্ট এটা ব্রহ্মাস্ত্রর মতো যেমন ব্যবহার করে থাকে, ঠিক আর্টিকেল 226 অনুচ্ছেদেও কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত হাইকোর্টগুলোতেই এই 226টা তাদের ব্রহ্মাস্ত্রের মতোই ব্যবহার করে থাকে। অনেক সময় আইনজীবীরা প্রশ্ন তোলে যে এই মামলা এই ঘরে বা এইখানে কেন করা যেতে পারে না। সেক্ষেত্রে হাইকোর্ট কিন্তু তাদেরকে বুঝিয়ে দেয় যে আর্টিকেল 226 হাইকোর্টগুলোকে তাদের যে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে সেই ক্ষমতার বলেই তারা এই মামলা তারা শুনতে পারেন। তবে কোন মামলা কোন এজলাস কোন বিচারপতিরা শুনবেন কি শুনবেন না তা অনেকটাই নির্ভর করে আর্টিকেল 226-এর ওপরে। আজকের লিগ্যাল প্লাস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামীতে আবারও দেখা হচ্ছে।